সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এঞ্জেল হসপিটাল হেলথ টক আয়োজিত স্বাস্থ্য কথার আজকের পর্বে। সাথে রয়েছি আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আমরা অনেকেই গলার ভিতরে ফোলা, গিলতে কষ্ট হওয়া, জ্বর অনুভব করি। এসবের পেছনে কিন্তু অন্যতম কারণ হতে পারে টনসিলাইটিস। এখন প্রশ্ন হলো, টনসিলাইটিস হলেই কি সবসময় অপারেশন করতে প্রয়োজন, নাকি ওষুধে ভালো হয়ে যায়? দর্শক, আজকে আমরা কথা বলবো টনসিলাইটিস হলে কখন অপারেশন প্রয়োজন। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন ডাক্তার নুরুল হুদা নাইম, নাক কান গলা ও হেড নেক বিশেষজ্ঞ সার্জন, স্যার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। ডক্টর নাইম স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে শাবনাজ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের স্বাস্থ্য কথা এনজেএল 14তম পর্বে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি যে টনসিল হলেই কি অপারেশন লাগবে। আমরা এখানে ভয়ে থাকি। আশা করি আজকের আলোচনায় আপনারা টনসিলের অপারেশন নিয়ে ভয় কেটে যাবে ইনশাআল্লাহ। থাকুন আমাদের সাথে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আমরা আমাদের দুই একটা পর্বে টনসিল নিয়ে আলোচনা করেছিলাম। দর্শক হয়তো বা আমাদের পর্বগুলো দেখেছেন আশা করি। স্যার, আপনি টনসিল কি এর আগের পর্বে আমাদের সাথে আলোচনা করেছিলেন। স্যার, আজকে আপনার কাছ থেকে একটু জেনে নিব, টনসিলাইটিস হলে কি কি ধরনের লক্ষণ নিয়ে রোগীরা আপনার কাছে আসেন? ধন্যবাদ আপনাকে। খুব কমন একটা রোগ বলবো আমরা এটা, যে আমাদের ইএনটি প্র্যাকটিসে আমরা খুব সহজেই পাই যে গলা ব্যথা নিয়ে আসছেন ঠান্ডা জনিত কারণে বেশিরভাগ ক্ষেত্রে মানে এটা হয়। এবং ঠান্ডা লাগলে যে বিষয়টা হয় যে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের আক্রমণ প্রথমে শুরু হয়, তারপরে সেটা ব্যাকটেরিয়ার আক্রমণে মানে টনসিলাইটিস বা টনসিলের প্রদাহ শুরু হয়। দর্শক, আমরা জানি যে বিগত আমাদের অনুষ্ঠানে আমরা বলেছি যে গলার দুই পাশে সাধারণত যে বড় বড় দুইটা মানে টনসিল থাকে বা লিম্ফয়েড টিস্যু, এগুলা আসলে এই শুধু দুইটা না, গলার মধ্যে তারা একদম পুরো চেইনের মতো, একটা পুরো মালার মতো করে থাকে, যেটাকে আমরা ওয়েলডিয়ার্স রিং বলি। তো এগুলো আসলে আমাদের ইমিউনিটিতে সাহায্য করে, আমাদের বডির রোগ প্রতিরোধ ক্ষমতায় মানে অংশগ্রহণ করে। আমরা এই টনসিলাইটিসের ব্যথা হলে বা টনসিলাইটিসের প্রদাহ হলে প্রথমে যে কাজটা হবে যে আপনার গলায় ব্যথা করবে, জ্বর আসবে, খাবার খেতে অসুবিধা হবে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে লালা গিলতে অসুবিধা হবে। টনসিলের উপরে এক ধরনের সাদা সাদা পুজের মতো দেখা যাইতে পারে, অনেক সময় এটা পর্দার মতো হয়ে যায়, এটাও হতে পারে। মুখ থেকে কিছুটা দুর্গন্ধ বের হতে পারে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যদি এটা অবহেলা করেন, তাইলে টনসিলের পাশে অনেক সময় পাস জমে টনসিলটাকে একদম ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে আসে। তো সব মিলে এবং মানে কথাবার্তা বলতে অনেক সময় সমস্যা হয়ে যেতে পারে। তো এই যে টনসিলের সমস্যা হলে বা টনসিলের প্রদাহ সৃষ্টি হলে আমাদের যেহেতু সে গলার মধ্যে অবস্থান করে এবং এই মুখ দিয়ে আমরা খাবার গ্রহণ করি, নাক দিয়ে শ্বাস গ্রহণ করি, কথা বলি, এবং সবগুলা কাজের মধ্যে কিছুটা সমস্যা তৈরি করবে। এবং এই যেহেতু ইনফেকশন, সেই কারণে জ্বর থাকবে। এখানে মনে রাখতে হবে টনসিলের জ্বরটা কিন্তু একটু বেশি হয়, অর্থাৎ 103-4 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। এই সমস্ত লক্ষণ নিয়ে যখন কোনো রোগী আসবে, আমরা হা করে গলার ভিতর দেখলে আমরা কিছু সাইন দেখতে পাবো। অর্থাৎ এই রোগীর গলার ভিতরে টনসিলটা অনেক কনজেস্টেড থাকবে, ফোলা থাকবে, অ্যান্টেরিয়র পিলার যেটা আমরা বলি, অর্থাৎ টনসিলটা আসলে গলার দুই পাশে থাকে, এরকম মাসেল দিয়ে তার পিলার তৈরি করা থাকে, এই পিলার গুলা মানে কনজেস্টেড থাকবে। এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এটাও পাওয়া যাবে যে গলার বাহিরের দিকে টনসিলের ইনফেকশনের কারণে টনসিলার নোড বলি আমরা ওগুলাকে, ওগুলো ফুলে যেতে পারে, অর্থাৎ গলায় গুটলি পর্যন্ত দেখা যাইতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নাইম স্যার। স্যার, এই মুহূর্তে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনাকে করব, সেটি হলো যে কখন টনসিলের অপারেশন প্রয়োজন?
আমাদের আজকের হেডিংটা কিন্তু খুবই মানে অর্থাৎ গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা বলছি যে টনসিল হলেই কি অপারেশন। আসলে টনসিলের অপারেশন ইএনটিতে সবচেয়ে বেশি হয় এবং টনসিলের সমস্যায় বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, মধ্যবয়স সবাই বেশি ভোগেন। সুতরাং এটা হলেই অপারেশন কিনা এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং আপনি যেটা বলছেন যে কখন আমরা অপারেশনে যাব, আমরা প্রথমে যদি বলি যে টনসিলাইটিস হইলেই অপারেশন করতে হবে এমন কিন্তু না, অর্থাৎ একদমই না। টনসিল অপারেশন করার জন্য আমরা ৩-৪টা মানে ইন্ডিকেশন যেটাকে আমরা বলবো যে এই সমস্যা হলে আপনাকে অপারেশন করতেই হবে। আর বাকি ক্ষেত্রে আপনি অপেক্ষা করতে পারেন, আপনি সমস্যা হলে চিকিৎসা গ্রহণ করতে পারেন, এভাবে কিন্তু আপনি সারা জীবন চলতে পারবেন। তাহলে প্রিয় দর্শক, এখন আমরা যদি কোন ৩-৪টা সমস্যা হলে অপারেশন করতে হবে এটা যদি আমরা জানি তাহলে আমাদের জন্য ভালো হবে। আসুন আমরা এটাতে একটু মানে গুরুত্ব দেই। যেমন টনসিলে কারো ক্যান্সার হয়ে গিয়েছে, একটা মানে হয়তো টনসিল বড় হয়ে গিয়েছে, ঘা হয়েছে, হ্যাঁ, আর বাইরের দিকেও চাকা আছে, এরকম ক্ষেত্রে আমরা তার টনসিল থেকে একটু মাংস নিয়ে পরীক্ষা করি, সেখানে দেখা গেল তার ক্যান্সার ধরা পড়েছে। অথবা বাইরের যে গুটি যেটা আমরা বলছি যে টনসিলার নোড অথবা গলায় অন্য কোনো এক জায়গায় নোড আছে, সেই ক্ষেত্রে ওইখান থেকে একটা মানে সুই দিয়ে রস পরীক্ষা করে দেখা গেল সেটা ক্যান্সার। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে টনসিলের অপারেশন করতেই হবে, এখানে বসে থাকার কোনো সুযোগ নাই। দ্বিতীয় যে কারণ মানে যেটা পেলে আমাদেরকে টনসিল অপারেশন করতে হবে সেটা হচ্ছে যে এক পাশের টনসিলটা ফুলে গেছে। সাধারণত ইনফেকশন হলে দুই পাশে সমানভাবে আক্রান্ত হবে, সমানভাবে ফুলবে। হ্যাঁ, যদি এক পাশে ফুলে যায়, ব্যথা থাকুক বা না থাকুক, ব্যথা না থাকলে বরং এটার ক্যান্সারের দিকে আরো ঝুঁকি বেশি। আর ব্যথা থাকলে একটা জিনিস আমরা চিন্তা করতে পারি, সেটা হলো যে টনসিলের পাশে যদি মানে পাত জমে, যেটাকে আমরা বলি পেরিটনসিলার অ্যাবসেস, অর্থাৎ কুইনজি নামে আমরা এটাকে বলতে পারি, সেই ক্ষেত্রে হয়তো এটা পাঁচটা বের করে দিলে হবে। কিন্তু ব্যথাহীন ভাবে এক পাশের টনসিলটা অস্বাভাবিকভাবে বড় হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমরা ধারণা করব যে এটা ক্যান্সার হওয়ার সমূহ সম্ভাবনা, এবং এটাকে অপারেশন করে আমরা ওই পাশের মানে টনসিলটাকে আমরা পরীক্ষায় পাঠাবো, যেটাকে আমরা বলি হিস্টোপ্যাথোলজি। অর্থাৎ এই পরীক্ষা আমাদেরকে বলে দিবে যে ওনার এই টনসিলের ক্যান্সার হয়েছে কিনা। সুতরাং যদি আমরা এক পাশের টনসিল বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে অপারেশন করতেই হবে। থার্ড যেটা আমরা বলবো, অনেক ক্ষেত্রে আমরা এটাকে ইগনোর করি, বাট দুইটা টনসিল এত বড় হয়ে গিয়েছে যে একজন আরেকজনের গায়ে গায়ে লেগে গেছে, যেটাকে আমরা বলি গ্রেড 4 টনসিলাইটিস। অর্থাৎ দুইটা টনসিলের মাঝখানের যে মাঝখানের স্পেসটা একদম একদম অকুপাই করে ফেলছে, একজন আরেকজনের গায়ে লেগে গেছে, এটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ টনসিলাইটিস। রায়হান সাহেব, যদি আমরা এই ছবিটা দেখাতে পারি দর্শকদের জন্য ভালো হয়। একটা ছবি আছে, দেখেন, অবস্ট্রাকটিভ টনসিলাইটিস, গ্রেড 4 টনসিলাইটিস। দেখেন আপনার কাছে ছবিটা আছে, রায়হান সাহেব আপনার আছেন আপনার সাথে? না, এটা না, গ্রেড 4 টনসিলাইটিস। ইয়েস, ইয়েস। প্রিয় দর্শক, আমরা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দুইটা টনসিল এত বড় হয়ে গিয়েছে যে মাঝখানে কোনো স্পেস নাই, একটা আরেকটার সাথে একদম পুরো মানে টাচ করে ফেলতেছে। এটাকে আমরা বলি যে অবস্ট্রাকটিভ টনসিলাইটিস। এইরকম টনসিলাইটিস যখন হবে তখন আমাদেরকে খাবার খেতে অসুবিধা করবে, শ্বাস নিতে অসুবিধা করবে, ঘুমের মধ্যে শব্দ হবে, ঘুম ভেঙে যাবে, অর্থাৎ মানে শ্বাস বন্ধ হয়ে ঘুম ভেঙে যাবে। অর্থাৎ এটাকে আমরা বলি মেকানিক্যাল অবস্ট্রাকশন। অর্থাৎ এই পথ দিয়ে বাতাস যাইতে বাধা দিবে, খাবার যেতে বাধা দিবে, এবং ঘুম থেকে জাগায় ফেলবে, অনেক সময় শ্বাস বন্ধ হয়। এরকম কন্ডিশনে কিন্তু আমাদেরকে অপারেশন করতেই হবে, আমরা বসে থাকলে হবে না। আরেকটা হয়, যেমন আমাদের নিউরো সার্জারির ক্ষেত্রে অনেক সময় যদি আমাদের স্পাইনের কোনো কাজ লাগে, ওনারা যদি এই
এই যে মুখের ভিতর দিয়ে করতে চান সেই ক্ষেত্রে করা লাগে, অথবা আরেকটা হচ্ছে ইগল সিনড্রোম আমরা বলি, অর্থাৎ দুইটা স্টাইলয়েড প্রসেস আমাদের গলার সাইড দিয়ে এরকম ভাবে আছে। এটা কারো কারো ক্ষেত্রে অনেক সময় অনেক লম্বা হয়ে যায়, অর্থাৎ 4 মিলিমিটারের বেশি যখন হবে, 4 সেন্টিমিটারের বেশি, 4 সেন্টিমিটারের বেশি যখন হবে তখন আমরা এটাকে বলি যে ইলংগেটেড স্টাইলয়েড প্রসেস। ইলংগেটেড স্টাইলয়েড প্রসেস 4 সেন্টিমিটারের বেশি হয়। তো তখন আবার অনেক সময় আছে এটা মানে খাবার গিলার সময়, ঢোক গিলার সময় পেইন হয়, ফরেন বডি সেন্সেশন হয়, তখন আমাদেরকে অপারেশন করতে হবে। আর যেটা অপারেশন করবেন না করলে আপনাকে কষ্ট পেতে হবে সেটা হলো আমরা বলি যে বারবার ইনফেকশন হচ্ছে। বারবার ইনফেকশন মানেটা কি? 1 বছরের মধ্যে 7 বার, পরপর 2 বছরে 5 বার করে, পরপর 3 বছর 3 বার করে, এইরকম ডকুমেন্টেড যখন হবে তখন আমরা বলি যে ইনফেকশনটা মানে এই ইনফেকশন থেকে বারবার আপনি যখন ওষুধ খাবেন তখন আপনাকে কষ্টটা বেশি হবে, অনেক সময় আপনার দৈনন্দিন কাজে কর্মে হ্যাম্পার হবে। সেই ক্ষেত্রে আমরা অপারেশনে যাওয়া উত্তম। আরেকটা যদি আমরা বলি যে যদি খাবার গিলতে, যেটা আমরা বলছি যে খাবার গিলতে অসুবিধা হচ্ছে, বাকি অন্য সমস্যা নাই, খাবার গিলতে অসুবিধা হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে গলার মানে ব্যথার সাথে যদি কানের ব্যথা যুক্ত হয় সেখানে আমাদেরকে একটু সতর্ক হতে হবে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারবো যে তার ভিতরেও আমরা এন্ডোস্কোপি বা এফওএল করে দেখবো যে ওনার ভিতরে কোনো ক্ষত বা ঘা আছে কি না। তো যেটাকে আমরা বলছি রিকারেন্ট টনসিলাইটিস, যেটার জন্য সবচেয়ে বেশি অপারেশন করা হয়, সেই ক্ষেত্রে অর্থাৎ ডকুমেন্টেড যদি থাকে যে ওনার বারবার মানে উনি আক্রান্ত হচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা অপারেশনে যাব। অনেক ক্ষেত্রে আবার ওই যে যেটা আমরা বলছি যে বাতের ছোট ছোট দানার মতো সাদা সাদা 5 পয়েন্ট দেখা যায় বা 5-এর টুকরা দেখা যায় টনসিলের উপর, এই ক্ষেত্রে অনেক বেশি দুর্গন্ধ হয়। এই সমস্যার জন্য কিন্তু অনেক সময় টনসিল অপারেশন করা লাগতে পারে, বাট এটা অপারেশন করতেই হবে এমন না। অর্থাৎ আপনি অপারেশন না করে ঠান্ডা অ্যাভয়েড করে সতর্ক থেকে সেই ক্ষেত্রে যদি আপনি চলতে পারেন সেই ক্ষেত্রে অপারেশন না করেও চলতে পারবেন। বাট যে 3-4টা বিষয় আমরা বলেছি যে ক্যান্সার হওয়া, এক পাশে টনসিল হঠাৎ করে বড় হয়ে যাওয়া সাসপিশিয়াস ফর ম্যালিগন্যান্সি বা ক্যান্সার, আরেকটা হচ্ছে যে 2টা টনসিল গায়ে গায়ে লেগে অর্থাৎ গলার পথটাকে বন্ধ করে দেওয়া, এরকম কন্ডিশনে আপনার বসে থাকার সুযোগ নাই, অপারেশন করতে হবে। আর রিকারেন্ট টনসিলের ক্ষেত্রে আমরা করতে হবে, যদি আমরা একটু সাধারণ মানুষের বোঝার জন্য যদি আমরা একটু ব্যাখ্যা দিয়ে বলি, ধরুন আপনি একটা কাজের মহিলা রেখেছেন, সে একটা বাচ্চা সহ আসে, এখন ওই বাচ্চা ঘরটাকে আর বেশি নোংরা করে, তাইলে অর্থাৎ এই কাজ করতে করতে কিন্তু বরং নোংরা করে সে আরো খারাপ করে দিচ্ছে। এই অর্থাৎ রিস্ক বেনিফিট রেশিও আমরা যেটাকে বলবো, আপনার টনসিল আছে, এটা ইমিউনিটি অংশগ্রহণ করে, এখন আপনি এটাকে রেখে দিতে গিয়ে যে পরিমাণের অ্যান্টিবায়োটিক প্রতি বছর খাবেন এবং এটাকে রিলিজ করার জন্য লিভার কিডনি যে পরিমাণ কাজ করবে, এটার চেয়ে টনসিলটা ফেলে দেওয়া উত্তম। সেই ক্ষেত্রে আমরা রিকারেন্ট টনসিলাইটিস এর ক্ষেত্রেও বলি যে অপারেশন করে ফেললা ভালো। আর সতর্ক থেকে যদি কেউ মানে এই সাফারেন্সটাকে মেনে নেন, সেই ক্ষেত্রে উনি অপারেশন না করেও কিন্তু থাকতে পারবেন, ওই 3-4টা ছাড়া। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর নাইম স্যার। তাহলে স্যার আমরা যেটা বুঝতে পারলাম যে যেই 3-4টি পয়েন্ট আপনি বলেছেন এগুলো হলে তখনই আমাদের টনসিল অপারেশন করা প্রয়োজন। না হয় আমরা হয়তোবা ওষুধ দিয়ে টনসিলাইটিসকে কন্ট্রোল করতে পারবো। এটাই মুদ্রা কথা হচ্ছে, টনসিলাইটিস হলেই অপারেশন লাগবে না, টনসিলাইটিস আচ্ছা, হলেই অপারেশন লাগবে না। এবং আরেকটা কথা বলা যাইতে পারে, সেটা হলো যদি কারো কোনো এরকম সন্দেহ জাগে যে উনি প্রয়োজনে সেকেন্ড অপিনিয়ন নিতে পারেন, অন্য একজন ডাক্তারকেও দেখাতে পারেন, যে একজন হয়তো বলেছেন অপারেশন লাগবে, না মানে আপনি উনি সেকেন্ড অপিনিয়নও নিতে পারেন যে আদৌ অপারেশন না করলে আমার কি কি হইতে পারে, করলে কি কি হইতে পারে।
তবে আচ্ছা। এখানে যে কথাটা বলা একটু ভালো সেটা হচ্ছে যে আমরা যে কথাটা বললাম যে টনসিল অপারেশনের যে রিস্ক এবং আমার যে বেনিফিট, সেই ক্ষেত্রে কিন্তু রিস্ক বেনিফিট রেশিও বিবেচনা করে আমরা মানে ভয় ভীতিকে দূর করে অপারেশনে গেলেই কিন্তু মানে কমফোর্টেবল লাইফ পাওয়া যায়। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নাইম স্যার। স্যার যেকোনো অপারেশনের আগে তো আমরা জানি যে কিছু আমাদের পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। তো স্যার টনসিলাইটিস অপারেশনের আগে কি ধরনের পরীক্ষা করতে হয়? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এই যে পরীক্ষা-নিরীক্ষাটা বেসিক্যালি আমরা তখন করব, যেমন আমরা একটু আগে যে কথাটা বললাম যে একটা টনসিলে ক্ষত হয়েছে অথবা মাংস বেড়ে গিয়েছে। সেই ক্ষেত্রে আমরা ওই টনসিলের উপর থেকে বাড়তি মাংস থেকে মানে পরীক্ষার জন্য, যেটাকে আমরা বায়োপসি বলি, বায়োপসি নিয়ে আমরা পরীক্ষা করব। বাহিরের দিকে কোনো গুটা বা মানে যেটাকে আমরা লিম্ফ নোড বলছি, এটা ফুলে গেলে সেখান থেকে আমরা এফএনএসি অর্থাৎ একটা ছোট্ট নিডল দিয়ে কিছুটা রস নিয়ে আমরা পরীক্ষা করতে পারি। সেটা হলো এফএনএসি করব। পাশাপাশি আমাদের আর কোথাও নোড আছে কিনা বা এই রোগটা কতটুকু মানে ছড়িয়েছে সেটা দেখার জন্য আমরা সিটি স্ক্যান এবং কোনো ক্ষেত্রে এমআরআইও করতে পারি। এগুলো হচ্ছে আমাদের রোগ ধরার জন্য। এবং আরেকটা ক্লিনিক্যাল এক্সামিনেশন আমাদের করতেই হবে, সেটা হচ্ছে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি অথবা এন্ডোস্কোপি, নেজো এন্ডোস্কোপি। অর্থাৎ আমরা স্কোপ দিয়ে সবগুলা পাতুয়ে আমরা দেখব যে কোথাও কোনো সমস্যা আছে কি না। তো এগুলো হচ্ছে আমাদের ডায়াগনস্টিক পারপাসে ইনভেস্টিগেশন। আমরা ডায়াগনোসিস করলাম যে তার ক্যান্সার হয়েছে অথবা ইউনিল্যাটারাল ইউনিল্যাটারাল এনলার্জমেন্ট অফ দ্য টনসিল হয়েছে। সেই ক্ষেত্রে আমরা পুরো টনসিলটাকে বের করে নিয়ে কিন্তু পরীক্ষা করব। সেখানে কিন্তু মানে মাংসের পিস নিয়ে পরীক্ষা করার সুযোগ কম। আমরা সাধারণত পুরো টনসিলটাকে বের করে নিয়ে পরীক্ষাটা করি। এই ডায়াগনোসিস হওয়ার পরে অর্থাৎ এটা হতে পারে ক্যান্সার, সাসপেক্টেড ক্যান্সার। আরেকটা হচ্ছে যে আমরা যেটা বললাম রিকারেন্ট অ্যাটাক বা রিকারেন্ট টনসিলাইটিস যেটা হয়েছে, সেই ক্ষেত্রে ডায়াগনোসিস হওয়ার পরে আমরা অপারেশনে যাওয়ার আগে আরো কয়েকটা পরীক্ষা করবো, সেটাকে আমরা বলি ফিটনেস টেস্ট। বা রোগী অ্যানেস্থেসিয়ার জন্য, জেনারেল অ্যানেস্থেসিয়ার জন্য উনি ফিট আছেন কিনা, ওনার লাংসের অবস্থা কি, ওনার কিডনির অবস্থা কি, হ্যাঁ, তারপরে ওনার রক্তের ইনফেকশন আছে কিনা, এটার জন্য কিছু বাধা আমাদের কিছু পরীক্ষা আছে, ফিটনেস টেস্ট। অর্থাৎ এই রোগী ফিট আছেন কিনা, তার ডায়াবেটিস কেমন আছে, এটা দেখে বা হিমোগ্লোবিন কত আছে, এগুলা দেখে তখন আমরা ওনাকে অপারেশনের জন্য প্রস্তুতি নেই। সুতরাং দুইটা পদ্ধতিতে আমরা মানে ডায়াগনোসিস করছি বা পরীক্ষা করছি। কিছু পরীক্ষা হচ্ছে তার ডায়াগনস্টিক পারপাসে, কিছু পরীক্ষা হচ্ছে তার ম্যানেজমেন্ট পারপাসে। অর্থাৎ আমরা ডায়াগনোসিস কনফার্ম করে ফেলছি, এখন তাকে ম্যানেজ করব, অপারেশন করব, এই পারপাসে আমাদেরকে কিছু পরীক্ষা করে নিতে হয় যে উনি জেনারেল অ্যানেস্থেসিয়ার জন্য ওনার বডি ফিট আছে কিনা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর নাইম স্যার। স্যার আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, তার আগে একটা বিরতিতে যেতে চাই। দর্শক আমাদের সাথেই থাকবেন, স্যার কিন্তু আমাদেরকে আরো অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ এবং তথ্য দিবেন। আশা করছি আমাদের সাথেই থাকবেন। এনজেএল ইএনটি সেন্টার আন্তর্জাতিক মানসম্পন্ন একটি হাসপাতাল। সিলেটের কাজলশাহ এলাকায় এটি প্রতিষ্ঠিত। চিকিৎসা সেবাকে ব্রত হিসেবে নিয়ে 2014 সালে এনজেএল প্রতিষ্ঠা করেন দেশ বরেণ্য ইএনটি চিকিৎসক, সিলেটের কৃতি সন্তান ডাক্তার নুরুল হুদা নাইম। নাক, কান, গলা রোগের সুচিকিৎসায় এনজেএল এক উজ্জ্বল দৃষ্টান্ত। টোটাল ইএনটি কেয়ার, লেটেস্ট টেকনোলজি, লেজার ও কবলেশনের মাধ্যমে এনজেএল এ ইএনটি সম্পর্কিত সব ধরনের সার্জারি সহ উন্নত মানের চিকিৎসা সেবা দেয়া হয়। এনজেএল এ রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক সহ রোগীর নিবিড় পরিচর্যার জন্য নিবেদিত প্রাণ দক্ষ সেবিকা টিম। এনজেএল টোটাল ইএনটি কেয়ার, 15 কাজলশাহ ওসমানী মেডিকেল রোড, সিলেট।
দর্শক, আমরা বিরতির পরে আবার ফিরে আসলাম। আমরা কিন্তু কথা বলছিলাম টনসিলাইটিস হলে কখন আমাদের অপারেশন প্রয়োজন। ডক্টর নুরুল হুদা নাইম স্যার কিন্তু আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন। আমরা স্যারের সাথে আরো কথা বলবো। স্যার, স্যার, অপারেশনের কথা শুনলে কিন্তু রোগীরা স্বভাবতই খুব ভয় পেয়ে যান এবং কেউই আসলে অপারেশন করতে চান না। তো স্যার, এই যে আমরা টনসিলাইটিসের যে অপারেশন বলছি, তো এটি কিভাবে করা হয়? ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, মানে খুব সুন্দর একটা কথা কিন্তু শাহনাজ বলেছেন যে আসলে কেউই অপারেশন করতে চান না। আমি যদি একটি ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, এই 2 দিন আগে ভাত খাওয়ার সময় হঠাৎ আমার গলা একটা কাটা লেগে গেল, এবং সেই রাতে, এখন তো কোনো ডাক্তার নাই, মানে কে বের করবে এটা। তো যাই হোক, হা করে আমার ওখানে মানে জিহ্বাতে টাং ডিভিশন দেওয়ার পরে কিন্তু আমার বমির ভাব চলে আসে। আমি শেষ পর্যন্ত এন্ডোস্কোপি করে সেটা বের করা মানে লেগেছে। আসলে মানে এগুলো আসলে অনেক কষ্টের একটা মানে জার্নি, আমি বলবো যে রোগীদের জন্য অনেক কষ্ট হয়। আমরা আসলে ডাক্তার হিসেবে হয়তো প্রতিদিন করছি বা একই কাজ বারবার করছি দেখে আমাদের জন্য মানে ওরকম মনে হয় না, কিন্তু রোগীদের জন্য, প্রত্যেকের জন্য তার ইন্ডিভিজুয়াল এই সমস্যাটা, অপারেশনটা ওনার একান্তই ওনার একবার হচ্ছে। এই কারণে আসলে এটা ভয়ভীতি কাজ করে। অনেকে এসে আমাদেরকে জিজ্ঞেস করেন যে গলা কেটে করা হবে কিনা, কারণ অপারেশন মানেই তো কাটাছেঁড়া করা। তো সেই ক্ষেত্রে যদি টনসিল অপারেশন গলা কেটে করা হয় কিনা, এটাও মানে অনেকে ভয়ে থাকেন। তো প্রিয় দর্শক, আপনাদের এই আশ্বাসটা আমরা দিতে চাই যে টনসিল বা মুখের ভিতরের ম্যাক্সিমাম অপারেশন কিন্তু আমরা মানে বাইরের দিকে কাটাছেঁড়া ছাড়াই হা করে যন্ত্র দিয়ে করতে পারি। সুতরাং অপারেশন, আমাদের যে পদ্ধতিগুলো এখন আছে, আধুনিক কিন্তু অনেক পদ্ধতি চলে এসেছে। যে আগেকার দিনের যে অপারেশনে ভয়ভীতি, রক্তকরণ, ব্যথা, এগুলা কিন্তু এখনকার মডার্ন যে টেকনোলজি গুলো আছে ওগুলা আমরা ইউজ করি, যেগুলা অনেক সমস্যাটা কমিয়ে নিয়ে এসেছে। সুতরাং প্রথমে আমরা বলবো যে আগেকার যেটা করা হয় বা এখনো সেটা গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে আছে, সেটা হচ্ছে কোল্ড স্টিল। আমরা যে টনসিল অপারেশনের পদ্ধতিকে 2টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে মানে কোল্ড মেথড, একটা হচ্ছে হট মেথড। তো কোল্ড মেথড যেটা, সেটা হচ্ছে আমরা জাস্ট ওই যে স্টিলের যে যন্ত্রপাতি আছে সেগুলা দিয়ে যখন আমরা করবো, সেটা হচ্ছে কোল্ড স্টিল মেথড, মানে এটা দিয়ে অপারেশন করা হয়। আরেকটা হচ্ছে যে আমরা এখানে ক্রায়ো সার্জারি করতে পারি। আর অনেক আগে যেটা করা হতো গিলোটিন মেথড, সেটা এখন অবসলিট হয়ে গেছে, এখন আর কেউ করে না। এখন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা হট মেথডের সাথে সম্পৃক্ত। সব ডাক্তারই কোনো না কোনো ভাবে একটা না একটা মেথড ব্যবহার করছেন। তাহলে হট মেথডে যে আমরা যাই, বলবো যে ইলেকট্রোকটরি, অর্থাৎ আমরা এখানে বাইপোলার ডায়াথার্মি ব্যবহার করি। এবং এই বিজ্ঞানীরা চিন্তা করে করে যে এই মানে পাওয়ার্ড ইনস্ট্রুমেন্ট, এগুলাকে আমরা বলছি যে মানে এগুলাতে হিট উৎপন্ন হয়, যত কম হিট উৎপন্ন করে ডিসেকশন করা যাবে সেটাই রোগীর জন্য কল্যাণকর। এবং এইটা রিসার্চ করে করেই কিন্তু একটার পর একটা মেথড আবিষ্কার হচ্ছে। অর্থাৎ আমরা ডিসেকশন করব যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে, ওই ওই নামে কিন্তু মেথডটা হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে আমরা ইলেকট্রোকটারি যেটা বললাম, বাইপোলার ডায়াথার্মি দিয়ে করব। এই ক্ষেত্রেও হিট অনেক বেশি হয়, আশেপাশের মানে টিস্যু একটু বেশি বার্ন হয়, যে কারণে কিছুটা পেইন বেশি হয়। সবচেয়ে বেশি ব্যবহৃত মেথড হচ্ছে এটা, কারণ এটা সব ক্লিনিকেই মোটামুটি আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা হয়তো লেজার ব্যবহার করতে পারি। লেজার কপ্রেশন পদ্ধতি, এই পদ্ধতিটা এখন সবচেয়ে জনপ্রিয়, এবং এটাতে অর্থাৎ এই কোনো কম কম হিট উৎপন্ন হয়, বাইরের টিস্যু, আশেপাশের টিস্যু গুলা কম ইনজুরি হয়, যে কারণে ব্যথাও কম হয় এবং হিলিংটা আর্লি হয়। অর্থাৎ এই কারণে কিন্তু আমরা এই কপ্রেশন মেথডটাকে আমরা লেটেস্ট টেকনোলজি, যেটাতে হিট কম হয়, ব্যথা কম হয়, আমরা মানে এটা ব্যবহার করতে পারি। বাট যেহেতু এটা একটু কস্টলি,
অর্থাৎ মেশিনটার দাম একটা তো আছেই, পাশাপাশি হলো যে ওয়ান্সটা ব্যবহার করা হয় সেটাও আবার ডিসপোজেবল। এই কারণে এখানে একটু কস্ট বেশি পড়ে যায়, যেটা অনেকের ক্ষেত্রে বিয়ার করা একটু কষ্টকর। তো এই কবলেশন পদ্ধতি একটা হইতে পারে। আর যে রেডিও ফ্রিকোয়েন্সি মেথড একটা আছে, সেটাতে করা যেতে পারে। হারমোনিক স্কালপেল দিয়েও অপারেশন করা যেতে পারে, এবং এগুলো সবগুলাতে কিন্তু হিট উৎপন্ন হয় এবং আশেপাশের টিস্যু কিছুটা ইনজুরি হয়, এবং এই ক্ষেত্রে মানে যেটা বলা হয় যে যেটাতে সবচেয়ে কম হিট হচ্ছে সেখানে আমাদের ব্যথাও কম। তো এইখানে যদি আমরা আরেকটু অভিজ্ঞতা আজকে বলি, যে আজকেই আমি দুপুরে একজন ডাক্তার সাহেবের ছেলের অপারেশন করেছি, অ্যাডেনোটনসিলেক্টমি। তো ওই ডাক্তার সাহেব ভিতরে ছিলেন, উনি নিজেও একটা সার্জারি ডাক্তার, এবং উনি অপারেশন দেখার পরে উনি তখন বললেন যে মানে ভাই, আপনি যে বলেন যে রক্তপাতহীন ব্যথাহীন, একদম আসলে তো তাই। এই যে পুরো অপারেশন হয়েছে, নট এ ড্রপ অফ ব্লাড ইভেন কামস আউট। সুতরাং এখন কপলেশন কেন ভালো এই পদ্ধতিটা, কারণ এখানে এই একটা মাত্র কলমের মতো যে জিনিস বা ওয়ান্স এটাকে বলি, এটা একটা চারটা কাজ একসাথে করে: কাটিং, কোয়াগুলেশন, ইরিগেশন, সাকশন। সুতরাং নর্মাল স্যালাইন দিয়ে ইরিগেশন দেওয়া হয়, আশেপাশের টিস্যু কম ইনজুরি হবে, এবং এই নর্মাল স্যালাইন মিডিয়ামেই সে কাজ করে, অন্যথায় কাজ করবে না। আবার সাকশন দিয়েও নিয়ে যাওয়া হচ্ছে ওখানে সিক্রেশন যা আছে সব, এবং আমরা খুব সুন্দর করে এই যে টিস্যু প্লেন অনুযায়ী আমরা ডিসেকশন করতে পারি, যে কারণে ব্যথা কম হয় এবং হিলিংটা তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে আমরা এখনকার ক্ষেত্রে যেটা আমরা বললাম যে কল্ড স্টিল মেথড এটা মানে সবচেয়ে ভালো একটা মেথড, আর হচ্ছে হটের মধ্যে আমরা কবলেশন, লেজার সবচেয়ে বেশি ইউজ করা হয়, বাইপোলার ডায়াথার্মি, আর হলো আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি বা হারমোনিক স্কালপেল আমরা ব্যবহার করতে পারি। সুতরাং এই টনসিলেক্টমি কিন্তু বিভিন্ন মেথডে করা যায়। সুতরাং আপনি আপনার কাছে অ্যাভেইলেবল মেথড কোনটা আছে, এটা কোনো ক্ষেত্রে, কারণ এই মেথডের উপর নির্ভর করে কিন্তু তার মূল্যটাও দিতে হয়, যে কারণে এই কস্ট ইফেক্ট হিসাবে অনেকের কাছে মানে হয়তোবা কোনটা ভালো যেটা যিনি মনে করেন সেটা করতে পারেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর নাইম স্যার। তাহলে স্যার আপনার কথায় যেটি বোঝা যাচ্ছে যে টনসিলেক্টমি অপারেশনটিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারো যদি ইন্ডিকেশন হয় তাহলে উনি হয়তোবা নির্ভয়ে এই অপারেশনটি করতে পারেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। জি, এটা একদম সত্য যে আপনার টনসিলের সমস্যা হচ্ছে, সেটা যে কারণেই হোক, রিপিটেড ইনফেকশন হোক, অথবা এক পাশেরটা বড় হয়ে যাক, অথবা ক্যান্সার হোক, যাই হোক না কেন, অপারেশন করলে আপনি কিন্তু ভালো হয়ে যাবেন। এবং অপারেশন করতে কোনো ভয় না, বাইরে থেকে কোনো কাটাছেঁড়া নাই। যদি আপনার পক্ষে সম্ভব হয় টাকা দিয়ে এফোর্ড করা, তাহলে অবশ্যই ভালো পদ্ধতি যেটা আছে, সবচেয়ে মানে লেটেস্ট টেকনোলজি, সেটা দিয়ে করার চেষ্টা করবেন। তাহলে আপনি কমফোর্টেবল হবেন এবং আপনার কত একদম তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন উন্নত বিশ্বে কিন্তু এটাকে ডে কেয়ার সার্জারি হিসেবে কিন্তু চালিয়ে দেওয়া হয়, অর্থাৎ অফিস আওয়ারে উনি আগে আর্লি করে গিয়ে অফিসও করতে পারেন, এরকম অবস্থা আছে। সুতরাং এটাকে ডে কেয়ার সার্জারি হিসেবে মানে কি করা হয়, বোঝানো হয়। সুতরাং টনসিল অপারেশনে কোনো ভয় না, যখন ইন্ডিকেশন হবে অবশ্যই আপনি ভালো কোনো ইএনটি সার্জনের কাছে এই অপারেশনটা করে ফেলতে পারবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর নাইম স্যার। স্যার এই মুহূর্তে একটু জানতে চাবো যে অপারেশনের পরে কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে। তো এই জটিলতাগুলো এড়ানোর জন্য কি ধরনের যত্ন নেওয়া যেতে পারে? অপারেশনের পরে যেহেতু আমাদের গলার দুই পাশে দুইটা টনসিল বা প্যালাটাইন টনসিল আমরা কেটে ফেলে দিচ্ছি, এই ক্ষেত্রে আমাদের খাবার গিলতে, এমনকি ঢোক গেলার ক্ষেত্রেও কিন্তু ব্যথা হবে কিছুটা। সুতরাং এই ভয়ে বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক সময় ঢোক গেলেন না বা খেতে অনীহা করেন, এইটাতে একটু সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই ওনাকে পেইন কিলার দিব,
এবং যত বেশি ঢোক গিলবেন তত কিন্তু ব্যথা কম হবে এবং ওনার হিলিংটা ভালো হবে। অর্থাৎ এটাকে এক্সারসাইজের মতো করে আমরা মনে করতে পারি। এবং এই জন্য আমরা বলি যে বেশি বেশি করে পানি খাবেন, নরম কুসুম গরম খাবার খাবেন 24 ঘন্টা পরে। আর 24 ঘন্টা পর্যন্ত এখনো পর্যন্ত আমরা ঠান্ডা খাওয়ার জন্য বলি। কেন? কারণ হলো যে কোনো ক্ষেত্রে যদি মাইক্রো ভাস্কুলার ব্লিডিং হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা যদি কোল্ড মানে ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কস ওনাদেরকে অফার করি, সেই ক্ষেত্রে একটু সুদিং ইফেক্ট হয় এবং খেতে ভালো লাগে। এই জন্য প্রথম 24 ঘন্টা একটু ঠান্ডা খাবারের কথা বলি, এরপরে কুসুম গরম নরম খাবার খাবেন। 3 দিন পর থেকে একদম স্বাভাবিক খাবার খেতে পারেন। এই জন্য তাহলে অপারেশনের পরে কিছু বিশ্রাম নেবেন, বেশি বেশি করে পানি খাবেন এবং মানে পেইন কিলার প্রয়োজন মতো ব্যবহার করবেন। বাকি ঔষধ ডাক্তার সাহেব যেভাবে নির্দেশনা দিয়েছেন সেইভাবে ব্যবহার করবেন এবং মানে নিজের থেকে কোনো ঔষধ কখনো খাবেন না। কারণ প্রত্যেকটা ঔষধের কিন্তু সাইড এফেক্ট আছে। তো এই ক্ষেত্রে পেইন যেটা মেইন সমস্যাটা কিন্তু এখানে পেইন। তো যেহেতু আমাদের গলার মধ্যে আমরা ডুব গিলছি, খাবার খাচ্ছি, হ্যাঁ, এই ক্ষেত্রে পেইনটাতে আমরা বেশি ফিলিং করি। পেইন যেখানে কম সেটাই সবচেয়ে ভালো পদ্ধতি, 1 নম্বর। 2 নম্বর হলো পেইনের ক্ষেত্রে আমরা অনেক সময় মাল্টিমোডাল অ্যানালজেসিয়া আমরা এটাকে বলি। অর্থাৎ আমরা একটা মাত্র না দিয়ে আমরা 2-1টা বা অনেক সময় 3টা পর্যন্ত আমরা যাদের বেশি পেইন ফিল করেন ওনারা, এই ক্ষেত্রে আমরা পেইন কিলার দিতে পারি। কিন্তু পেইনের যে ব্যাপারটা হচ্ছে যে পেইনটা হচ্ছে পার্সোনাল পারসেপশন। অর্থাৎ একই অপারেশনে আপনার পেইনের ফিলিংস একরকম হবে, আমার পেইনের ফিলিংস আরেক রকম হবে। কারণ এই পেইন ফিলিংসটা পারসন টু পারসন ভেরি করবে। কথাটা বুঝাইতে পারছি কিনা আমি জানি না প্রিয় দর্শক, যে যেহেতু এটা আমাদের পার্সোনাল পারসেপশন, অর্থাৎ কেউ যদি মন অনেক শক্ত থাকে, কিছু পেইন হবে সেটা সে ধরে নিয়ে মানে অপারেশনে যায়, তাহলে তার জন্য ব্যাপারটা খুব ইজি, ওটা কোনো সমস্যা না। কিন্তু যিনি পেইনের ভয়ে কাতর থাকবেন, তার জন্য কিন্তু এটা অনেক বেশি পেইন ফিল হবে। পেইন পার্সোনাল পারসেপশন, সেই ক্ষেত্রে পার্সন টু পার্সন পেইনটা ভেরি করবে। তাহলে আমরা পর্যাপ্ত পানি খাবো, বিশ্রাম করব, প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করব এবং বারবার ডুব গিলবো, থুতু কিন্তু ফেলবো না, এটা মাথায় রাখতে হবে। এবং কোনো ডায়াবেটিস না থাকলে আমরা সিবিট খেতে পারি, ডায়াবেটিস থাকলে হয়তো চুইংগাম চিবাতে পারি। সেই ক্ষেত্রে আমরা বারবার ডুব গিলবো, আমাদের ব্যায়াম হবে মাসকুলেচারের এবং তাড়াতাড়ি খেলো। ধন্যবাদ আপনাকে শাবনাজ। ধন্যবাদ ডক্টর নাইম স্যার। স্যার, টনসিল অপারেশন নিয়ে কিন্তু অনেকগুলো প্রচলিত ভুল ধারণা রয়েছে। তো সবচেয়ে বড় ভুল ধারণাটা কি আপনি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন? টনসিল অপারেশন আসলে ভুল ধারণার মধ্যে নেট থেকে অনেক মানুষ এখন অনেক কিছু পড়ে আসেন, ওনারা এটা জিজ্ঞেস করেন, যেমন আমার কথা মানে গলার কণ্ঠস্বর পাল্টে যাবে কিনা, আমার এই খাবারের যে সমস্যা এটা কি সবসময় থাকবে কিনা, অথবা যেহেতু এটা একটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশগ্রহণ করে, সেই ক্ষেত্রে সেটা কি মানে আমার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে কিনা, এরকম একটা ভুল ধারণা কিন্তু আছে। আমরা আগেও বলেছি যে যেটা আমার লাভের চেয়ে ক্ষতি বেশি করবে তাকে কিন্তু রাখার চেয়ে ফেলে দেওয়া উত্তম, 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর যেটা বলছে যে কথা বলার যে চেঞ্জ, এটা কিন্তু হবে না এই কারণ হচ্ছে, হ্যাঁ, আমরা টনসিল গলার কণ্ঠস্বরটা কি গলার মানে স্বরতলি থেকে উৎপন্ন হয়ে রেজোনেন্সটা নেওয়া হচ্ছে আমাদের মুখগহ্বর এবং নাক থেকে। তো এই ক্ষেত্রে বরং টনসিল যাদের বড়, যেটা আমরা একটু আগে দেখিয়েছি একজন আরেকজনের গায়ে লেগে আছে, সেই ক্ষেত্রে কিন্তু মানে ভয়েস বরং অল্টার হবে এই জায়গায় অপারেশন না করলে, যেটাকে আমরা বলি মাফেলড ভয়েস বা হট পটেটো ভয়েস। অর্থাৎ একটা গরম আলু মুখের মধ্যে দিয়ে যদি আপনি কথা বলতে যান, তাহলে যেরকম কথা বলবেন, অর্থাৎ খুব ভালো মতো উচ্চারণ করা যাবে না, ওইরকম একটা ফিলিংস হবে। সুতরাং প্রিয় দর্শক, অপারেশনের পরে গলার ভয়েসে কোনো সমস্যা হবে না। আর যেটা আমরা বলছি যে ইমিউনিটিতে কোনো সমস্যা নাই, কারণ অন্যান্য যে আদার অর্গানস আছে আমাদের, সেগুলা কিন্তু সেই মানে তাদের এই ইমিউনিটিটা কার্যক্রমটা চালিয়ে যায়। আর
লাস্ট অফ অল যেটা হলো যে সারা জীবন আপনার সমস্যা থাকবে না, বরং আপনি অপারেশন করে সারা জীবন থেকে সমস্যা থেকে বাঁচবেন। রায়হান সাহেব, আমরা এই যে অপারেশন পরবর্তী মানে যত্ন বা কি করণীয়, এইটা এই যে আমাদের এঞ্জেল ইএনটি সেন্টার থেকে আমরা খুব সুন্দর একটা লিফলেট তৈরি করেছি যে আমরা অপারেশন পরে আপনাদের কি করতে হবে, রোগীদেরকে আমরা এটা সাথে দিয়ে দেই যে কখন আপনি ডাক্তারের কাছে আসতে হবে, কখন আপনি ঘরে বসেও আপনার এই সমস্যাটুকু ম্যানেজ করতে পারবেন, এইরকম একটা লিফলেট আমরা মানে তৈরি করেছি। এটা মানে রোগীদেরকে আমরা দিই, এবং এতে করে যে ব্যাপারটা হয় যে রোগী বিষয়টা সম্পর্কে জানা থাকলে সুবিধা, অর্থাৎ ওনার থুতুর সাথে অল্প অল্প করে ব্লাড আসছে, এটা কোনো সমস্যা না। এতে করে ওনাকে সাথে সাথে ডাক্তারের কাছে না এসে বরং ঠান্ডা পানি দিয়ে হাইড্রোজেন পারতে দিয়ে গার্গেল বা গড়গড়া করলেই কিন্তু ওনার কমে যায়। কিন্তু রক্ত আসা বন্ধ হচ্ছে না, বারবার আসতেছে, এরকম হলে তখন আপনাকে ডাক্তারের কাছে আসতে হবে। এবং অপারেশনের কমপ্লিকেশন কিছু কিছু মাঝে মাঝে হয়ে যায়, সেটাকে আমরা বলি সেকেন্ডারি ইনফেকশন, অর্থাৎ 24 আওয়ার্স এর পরে যে ইনফেকশনটা হয় টনসিল অপারেশনের পরে, সেটা হলো সেকেন্ডারি ইনফেকশন, অর্থাৎ অ্যান্টিবায়োটিকটা ভালো মতো কাজ করছে না, অন্য অ্যান্টিবায়োটিক ওনাকে দিতে হবে, ইনজেক্টেবল ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। সেই ক্ষেত্রে আমরা তখন মানে রোগীকে হসপিটালাইজেশন হইতে বলি, এবং হাসপাতালে আসলে ওনাকে অভয় দেই, এবং আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভালো হয়ে যায়। তো সতর্ক থাকতে হবে, অবহেলা করলে চলবে না। অনেক সময় আছে ছোট্ট এই গলা ব্যথা আপনার অবহেলার জন্য কিন্তু বড় কোনো মানে রোগ বাসা বাঁধতে পারে। যে কথাটা বলা দরকার সেটা হলো যে কোনো রোগকেই অবহেলা করবেন না। প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে তার সব ধরনের চিকিৎসা আছে, এবং চিকিৎসা করে আমরা স্বাভাবিক জীবন যাপন করতে পারি। কিন্তু যদি সেটাকে মানে অবহেলা করি ভয়ে, অথবা অনেক সময় আছে কেউ কেউ যে টাকার অভাবে এরকম করেন, তো সেক্ষেত্রে আমরা এঞ্জেল ইএনটি সেন্টারের পক্ষ থেকে বলতে চাই যে আপনার অপারেশন যদি একদম মানে অবশ্যম্ভাবী হয়ে যায়, অপারেশন করতেই হবে, এমন সময় যদি আপনার টাকার অভাব হয়, আমরা আছি আপনার পাশে। আমরা আপনাকে অপারেশনে ফ্রি অথবা যতটুকু সহযোগিতা করা দরকার সবটুকু করবো ইনশাআল্লাহ। আমাদের এই মানসিকতা আছে, আমরা বিভিন্ন সময়ে এই কাজগুলা করে আসছি, বিভিন্ন ডেতে, এবং প্রতি সময়ে সপ্তাহে আমরা কিন্তু এই ফ্রি অপারেশনটা করে থাকি। যদি কারো এরকম হয়ে যায় যে অপারেশনটা করতে হবে, উনি টাকা দিয়ে পারছেন না, সেই ক্ষেত্রে আমাদের যে পদ্ধতি আছে, আপনি যোগাযোগ করে সেখানে আসতে পারেন, আমরা আপনার ব্যবস্থা করে নেব। আমরা আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন, ভয় নয়, অবহেলা নয়, সামান্য গলাবতার জন্য আপনার জীবনের হুমকি না হয় সেই দিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে টনসিলের মানে টনসিলাইটিস হলেই অপারেশন নয়, অপারেশন জরুর হইলে আপনাকে করতে হবে, সেটা যেভাবেই হোক। টাকা দিয়ে না পারলে সরকারি করবেন, সরকারি করতে না পারলে আমাদের কাছে আসবেন। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নাইম স্যার। দর্শক আপনারা কিন্তু শুনলেন যে নাইম স্যার আমাদেরকে কি বলেছেন। যদি কারো টাকা পয়সার অসুবিধা হয়, স্যার কিন্তু বলেছেন যে এঞ্জেল হসপিটাল ফ্রি চিকিৎসা অথবা যতটুকু সম্ভব সাহায্য করবে। তো দর্শক, আশা করব আপনাদের যদি এ ধরনের কোনো সমস্যা থাকে, অবশ্যই আপনারা এঞ্জেল হসপিটালে যোগাযোগ করবেন, ডক্টর নুরুল হুদা নাইম স্যারের সাথে যোগাযোগ করবেন। দর্শক, আজকে আলোচনা থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে টনসিলাইটিস মানেই কিন্তু অপারেশন নয়, আবার ভয় পেয়েও কিন্তু পিছিয়ে থাকা যাবে না। অবশ্যই সচেতনতা দরকার। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। NJL টোটাল ইএনটি কেয়ার, 15 কাজল শাহ ওসমানী মেডিকেল রোড, সিলেট। ফোন 0176 722 8844।